নমস্কার। আজকে শোনাতে চলেছি ইমদাদুল হক মিলনের লেখা একটি ছোট গল্প, ভূতের গল্প। সঙ্গে থাকুন। একদিন অবাক হয়ে দেখি সোনা আমাদের বাগানে বসে আছে। বিকেলবেলা আমাদের মফস্বল শহরে মাঘ গিয়ে ফাগুন পড়েছে। বিকেলবেলা সূর্যের শেষ আলোয় বড় সুন্দর দেখায় শহরটি। অদূরে নদী, তীর জুড়ে ধু ধু বালিয়াড়ি। বহুদূরে নদীর চরে ফাগুন মাসের বিকেলবেলাও পাতলা একটা কুয়াশার রেখা পড়ে। একটার দুটো গাংচিল অনবরত নদীর উপর চক্কর খায়, জলে ঝাঁপিয়ে পড়ে। চেলা মাছ তুলে নেয় ঠোঁটে। আর আছে নৌকো, জেলে নৌকো, কেরায়া নৌকো। অনবরত পূবে যায় নৌকা, পশ্চিমেও যায়। সোনাকে প্রথম দেখি আমি। হাঁটুতে মাথা গুজে বসে আছে হাসনুহানা ঝোপটার কাছে। আমি তখন খেলতে যাচ্ছিলাম মাঠে। সোনাকে দেখেই খেলার কথা ভুলে যাই। দৌড়ে বাগানে গিয়ে ঢুকি। তার আগে চেঁচিয়ে সারা বাড়ি মাত করে ফেলি, সোনা এসেছে, সোনা এসেছে। সোনা আমাদের বাড়ির কাজের ছেলে, আমার বয়সী, 10-12 বছর হবে। খুব ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আছে সোনা। বাবা ওকে কুড়িয়ে পেয়েছিলেন। আমার বাবা থানার বড় দারোগা, আগে ছিলেন বরিশালের পিরোজপুর থানায়। সেখানেই একদিন এক ঝোপের ধারে 5 বছরের সোনাকে কুড়িয়ে পান। গায়ে প্রচণ্ড জ্বর ছিল সোনার, অজ্ঞান হয়ে পড়েছিল ঝোপঝাড়ের ধারে। বাবা গিয়েছিলেন ডাকাত ধরতে। ফেরার পথে সোনাকে ওই অবস্থায় দেখে সেপাইদের কাঁধে চড়িয়ে বাড়ি নিয়ে আসেন। তারপর ডাক্তার কবরেজ দেখিয়ে 15 দিনে পুরোপুরি সারিয়ে তোলেন সোনাকে। ভালো হয়ে সোনা কিন্তু তার মা বাবার কথা, বাড়ি ঘরের কথা কিছুই বলতে পারে না, কেবল নিজের নামটি বলতে পেরেছিল। বাবা পরে কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, হাটে বাজারে ঢোল পিটিয়ে লোকজনকে জানিয়ে দিয়েছেন। 5 বছরের একটা ছেলে পাওয়া গেছে, নাম সোনা, হালকা পাতলা গড়ন, গায়ের রং কালো। যার ছেলে সে এসে ছেলেটিকে যেন নিয়ে যায়। সত্যি, সোনার গায়ের রং পাকা জামের মতন কালো, কিন্তু সোনার চেহারাটা ভারী সুন্দর। আমাদের এই শহরের সবাই সোনাকে কালো মানিক বলে ডাকত। কিন্তু সোনাকে কেউ কিন্তু ফিরিয়ে নিতে এলো না। অনেক কাল কেটে গেল। সোনা রয়ে গেল আমাদের বাড়িতেই, কাজকর্ম করে, খায় দায়, ঘুরে বেড়ায়। আমার বয়সী বলে সোনার সঙ্গে আমার ভারী একটা ভাব হয়ে যায়। আমি যেখানেই যাই সোনাকে নিয়ে যাই, যা খাই সোনাকে খাওয়াই। সোনা আমায় ডাকে ছোট ভাই বলে। যাই হোক, আমার চেঁচামেচিতে এতক্ষণে বাগানে ছুটে এসেছে সবাই, মা, বাবা, ভাইয়া, আমাদের বাড়ির অন্যান্য সব লোকজন। বাবা জিজ্ঞেস করলেন, কিরে সোনা, ও কোথায় ছিলি এতদিন? সোনা কথা বলে না, হাঁটুতে মাথা গুজে আগের মতোই বসে থাকে। মা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি এতদিন, বাড়ি আসিসনি কেন? সোনা কথা বলে না। ভাইয়া বললেন, সোনা, এই সোনা, কথা বলছিস না কেন রে? সোনা বসেই থাকে, কথাও বলে না, মাথাও তোলে না, কারোর দিকে তাকায়ও না। 6 মাস আগে একদিন দুপুরবেলা সোনা হঠাৎ কোথায় হারিয়ে যায়। বাবা অনেক খোঁজাখুঁজি করেছেন, আমি করেছি। ঢাকায় পড়তে গিয়ে ভাইয়াও অনেক খুঁজেছে সোনাকে, পাইনি। মা কতদিন সোনার কথা বলে কেঁদেছেন। মাই তো সোনাকে লালন পালন করেছেন, বড় করেছেন। যদিও সোনা আমাদের বাড়ির কাজ করে, কাজের ছেলে, তবুও সোনাকে আমরা সবাই বড় ভালোবাসি। কিন্তু এতকাল পরে ফিরে এসে সোনা কারোর সঙ্গে কথা বলছে না কেন, কি ব্যাপার? আমি অবাক হয়ে সোনাকে ডাকি, সোনা। আমার ডাক শুনে কার্টুন ছবির মতো তিন করে লাফিয়ে উঠল সোনা। জি ছোট ভাই। সবাই তো হাঁ।
এতক্ষণ ধরে এতজনে যে সোনাকে ডাকলো, সোনা কি শুনতে পাইনি? যাই হোক, সোনাকে দাঁড়াতে দেখে আমরা সবাই খুশি হয়ে গেলাম। মা খুশি, বাবা খুশি, ভাইয়া খুশি, আর আমার তো কথাই নেই। সোনা চলে যাওয়ার পর আমি বড় একলা হয়ে গিয়েছিলাম। গুলতি নিয়ে শিকারে যেতে হতো একা, খেলতে যেতে হতো একা, নদী তীরে বেড়াতেও যেতে হতো একা। এখন সোনাকে পেয়ে আমার কী যে ভালো লাগছে। যাক, এখন থেকে একা একা আমাকে আর কিছু করতে হবে না। আমি তাকিয়ে তাকিয়ে তারপর সোনাকে দেখতে থাকি। সোনা আর সেই আগের সোনা নেই। সুন্দর চেহারাটা ভীষণ কুৎসিত হয়ে গেছে যেন। গায়ের রং গেছে পাথর কয়লার মতন কালো হয়ে। চোখ দুটো হুলো বেড়ালের চোখের মতন ধকধক করে জ্বলছে। দাঁতগুলো বাঘের মতো চকচকে। সোনার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। বুকের ভিতর কীরকম যেন শিরশির করে ওঠে। মা বললেন, তুই এতদিন কোথায় ছিলি সোনা? সোনা চকচকে দাঁত বের করে হাসে। মরে গিয়েছিলাম। মা শুনে হেসে ফেললেন, দূর বাঁদর। বাবা জিজ্ঞেস করলেন, তোর শরীর এত খারাপ হয়েছে কেন? সোনা বলল, সত্যিই আমি মরে গিয়েছিলাম, শরীর তো খারাপ হবে। শুনে আবার সবাই হাসে, আমিও। সোনা বরাবরই এরকম, দুষ্টুমি করতে ভালোবাসে। কত আজগুবি গল্প যে বলতে পারে, হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দিতে পারে সবার। এজন্যই সোনাকে আমার খুব ভালো লাগে। এক সময় আমি তারপর সোনার হাত ধরে বললাম, চল ভেতরে চল। কিন্তু সোনার হাতটা ধরতেই ইলেকট্রিক শক লাগার মতো শক লাগলো আমার হাতে। চমকে উঠলাম। ভয় পেয়ে মুহূর্তে ছেড়ে দিলাম সোনার হাত। কি ঠান্ডা হাত সোনার, মনে হয় যেন বরফের চাই হাতে ধরেছিলাম। হাত ছেড়ে দিতেই খিক খিক করে হাসে সোনা। ছোট ভাই, তুমি আমার কথা খুব মনে করতে না? আমি মাথা নিচু করে বলি, হ্যাঁ। সোনা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এজন্যই তো ফিরে এলাম গো। ইস, সোনার মুখে কি গন্ধ! বমি আসতে চাই আমার। ঝট করে সোনার কাছ থেকে সরে যাই। ভাবি, সোনার নিশ্চয়ই বিশ্রী কোনো একটা অসুখ করেছিল, এই জন্যই মুখে এত দুর্গন্ধ। বললাম, চল ভেতরে চল সোনা, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমরা, তোর নিশ্চয়ই খুব অসুখ করেছিল। সোনা কোনো কথা বলে না, আমার পিছু পিছু বাড়ির ভেতর চলে আসে। রাতের বেলা একত্রে খেতে বসে সোনার খাওয়া দেখে আমরা সবাই থ। আমরা চারজনে মিলে যা খেলাম, সোনা একা তা খেলো। দেখে মা বললেন, এই রাক্ষসের মতো খাচ্ছিস কেন? সোনা ঢক ঢক করে এক জগ জল খেয়ে বলল, 6 মাস ভাত খাইনি তো, খুব খিদে ছিল পেটে। শুনে আমরা সবাই হাসি। পরদিন সকালবেলা উঠে আমাদের বাড়ির সবাই খুব অবাক। আমাদের সারা বাড়ির কাজ সকাল 6টার আগেই সব শেষ হয়ে গেছে। ঘর দোর সব ঝাড়া মোছা হয়েছে, আলনায় নিপাট সাজানো হয়েছে জামা কাপড়, কোথাও একটু ধুলোবালির চিহ্ন নেই। বাগানের গাছপালাগুলোর গোড়ায় বহুকাল পর জল দেওয়া হয়েছে। ফাগুন মাসের রোদ পেয়ে এখন সব ঝকঝকে তকতকে হয়ে উঠেছে। দেখে আমাদের সবারই মন খুব ভালো হয়ে যায়। মা খুশি হয়ে বললেন, সোনার কাজ, সোনা আমার ভীষণ কাজের ছেলে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের মন ভালো করে দেয়। আমারও তাই হলো। সকালবেলায় ভারী খুশি হয়ে গেল মন। পরীক্ষা হয়ে গেছে, নতুন ক্লাসে উঠেছি, বইপত্রও কেনা হয়েছে। কিন্তু এখনও স্কুল খোলেনি, লেখাপড়া শুরু হয়নি তেমনভাবে। তবুও খুব সুন্দর একটা সকালবেলা পেয়ে বারান্দায় মাদুর পেতে বইপত্র নিয়ে বসলাম। বাবারও বোধ হয় আমার মতন মন ভালো। বারান্দায় বেতের চেয়ারে বসে চাদর গায়ে আরাম করে চা খাচ্ছেন। খানিক পরে আমাদের জল খাবার খাওয়ার ডাক পড়ল।
একে একে সবাই বসেছি টেবিলে, কিন্তু সোনার পাত্তা নেই। সকালবেলা সব কাজ সেরে সোনা কোথায় বেরিয়েছে। সোনার জন্য বেশ অনেকটা জলখাবার রেখে মা আমাদের খেতে দিলেন। হেসে বললেন, কাল রাতে তো ওর খাওয়া দেখেছিস, ও একটু এখন বেশিই খায়, তাই ওর জন্য বেশি করে খাবার রাখলাম। মার কথায় আমরা কেউ কিন্তু দুঃখ পাই না। সোনা সত্যিই খুব ভালো ছেলে, কাজের ছেলে। এবার ফিরে একটু বেশি খাচ্ছে, তো খাক, নিশ্চয়ই অনেকদিন পেট পুড়ে খায়নি। সবার খাওয়া হয়ে গেছে, কেবল আমারই হয়নি। একাকী টেবিলে বসে চা খাচ্ছি, হঠাৎই সামনে এসে দাঁড়ালো সোনা। খ্যাক খ্যাক করে একটু হাসলো। সেই হাসি শুনে চমকে উঠি আমি। তারপর নিজেকে সামলে নিয়েই বলি, কোথায় ছিলি সোনা? মা তোর খাবার বেড়ে কত ডাকলেন। সোনা বলল, আমি সকাল সকাল বাড়ির সব কাজ সেরে একটু বাইরে গিয়েছিলাম। সোনা একটু নাকিয়ে নাকিয়ে কথা বলছে দেখে আমি বললাম, তোর কি সর্দি লেগেছে সোনা? হ্যাঁ, ভারী সর্দি। সোনা আবার খ্যাক খ্যাক করে হাসে। তারপর থালায় ঢাকা দেওয়া খাবার খেতে শুরু করে। আশ্চর্য ব্যাপার, সোনা কিন্তু কাল রাতের মতো গোগ্রাসে আর খেলো না। অল্প একটু খেয়েই খাবার রেখে দিল। আমি বললাম, কি হলো, খাচ্ছিস না যে? আর খাবো না। কাল রাতে যে পেল্লায় খাওয়া দিলি, আজ এটুকু খেয়েই হয়ে গেল? আমি সকালবেলা খেয়েছি। কোথায় খেলি, কি খেলি? ওই তো মাঠে গিয়ে একটা মরা ছাগল খেয়ে এলাম, বলেই জিভ কাটলো সোনা। আমি কিন্তু সোনার জিভ কাটাটা খেয়াল করি না, ওর কথা শুনে হাসি। ও বরাবরই এরকম দুষ্টু, দুষ্টু কথা বলতে ভালোবাসে, এই জন্যই ওকে আমরা খুব ভালোবাসি। সত্যি বলতে কি, সোনা যখন বলল যে মরা ছাগল খেয়ে এলাম, ঠিক সেই মুহূর্তেই পচা কিছুর বিশ্রী একটা গন্ধ ওর মুখ থেকে ভেসে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সোনা ঝড়ের মতো বেরিয়ে গেল। ফিরে এসে সোনা খুব অন্যরকম হয়ে গেছে। ও কোথায় ছিল এতদিন সে কথা এখনও জানা হয়নি। জগৎ সংসারে আমরা ছাড়া ওর আর কেউ নেই। তাহলে এতদিন সে কোথায় ছিল, কার কাছে ছিল? এ ঘর ও ঘর খুঁজি, কিন্তু সোনাকে কোথাও পাই না। বাগানে যাই, সেখানেও নেই। সোনাটা যে এমন হুটহাট করে কোথায় চলে যায়, ঠিক তখনই শুনি ভাইয়ার ঘরে ভাইয়া খুব আউ করছেন। শুনে ভাইয়ার দরজায় গিয়ে কান পাতি। ভাইয়া বরাবরই বেলা করে ওঠেন, কিন্তু ভাইয়া যেমন করছেন কেন? তখন ভাইয়া রাগের গলায় বললেন, এই শোনা, আস্তে টেপ ব্যথা পায়। এই তোর রোগা শরীরে এত জোর এলো কোত্থেকে রে? আগে তো এরকম জোর ছিল না। শুনেই সোনা হি হি করে হাসে। আমি বুঝতে পারি সোনা ভাইয়ার হাত পা টিপে দিচ্ছে। সকালবেলা বরাবরই ভাইয়ার হাত পা ম্যাচ ম্যাচ করে, সোনাকে দিয়ে আগেও এমন হাত পা টেপাতেন তিনি। আমি ভাইয়ার ঘরের সামনে থেকে চলে আসি। দুপুরের দিকে আমাদের বাড়িটা খুব নির্জন হয়ে যায়। ভাইয়া চলে যান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, বাবা চলে যান থানায়, মা সংসার নিয়ে ব্যস্ত। এখন ফাগুন মাস বলে দুপুরটা ভারী সুন্দর, মিঠে রোদ ছড়িয়ে থাকে বাড়িময়। বাগানের গাছপালায় রৌদ্র ছায়ার খেলা। অদূরের নদী থেকে উদাস একখানা হাওয়া চিকচিকে বালিয়াড়ি ছুঁয়ে উড়ে আসে আমাদের বাড়ির দিকে। তারপর বাগানের গাছপালা ছুঁয়ে ফুলের গন্ধ নিয়ে খেলা করে। বাগানে কত যে প্রজাপতি, একবার ঝাঁক বেঁধে ফুলের উপর বসে তারপর উড়াল দেয়। আমার প্রজাপতি দেখতে খুব ভালো লাগে। দুপুরবেলা তাই বাগানে বসে প্রজাপতিদের খেলা দেখি আমি। দূরে কোথায় কি একটা পাখি মন খারাপ করা ডাক ডাকে, আমি খেয়াল করি না। একদিন দুপুরের পর বাগানে বসে আছি, হাতে গুলতি, হাফ প্যান্টের দু পকেট ভর্তি এঁটেল মাটি পুড়ে তৈরি করা গুলি। সোনার জন্য অপেক্ষা করছি। সোনা যে কোথায় গেল,
আজ দুপুরবেলা সোনাকে নিয়ে 1/2 মাইল দূরের বনে যাওয়ার কথা, পাখি মারব। সোনা খুশি হয়ে বলেছে যাবে, কিন্তু এখন দেখো কোথায় গিয়ে যে লুকিয়েছে। আমার ভারী মন খারাপ হয়ে যাচ্ছিল। হাঁটুতে মাথা গুজে বাগানে বসে থাকি। এক সময় মাথা তুলেই সামনে দেখি সোনা দাঁড়িয়ে আছে। দেখেই চমকে উঠি। সোনা কখন এলো, কেমন করে এলো? সোনা হাঁটলে কি শব্দ হয় না? তাহলে সোনার পায়ের শব্দ আমি পাইনি কেন? সোনা আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি এখানে বসে আছো ছোট ভাই, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজলাম। চকচকে দাঁত বের করে হাসে সোনা। সেই হাসিতে দুধ সাদা দাঁত ঝিলিক দিয়ে ওঠে। সোনার দাঁত তো এত সাদা ছিল না আগে, হলো কি করে? আমি সোনার মুখের দিকে তাকিয়ে বলি, আরে আমি তো তোর জন্যই বসে আছি, চল। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমাদের ছোট্ট মফস্বল শহরের পূবে 1/2 মাইল দূরে ছোট্ট একটা বন আছে। কিছু বড় বড় গাছপালা, আকন্দ ঝোপ, বইচি ঝোপ, আশশেওড়া, ভাট এসবের জঙ্গল আছে। সেখানে অনেক পাখি আর শেয়াল। বনের মাঝামাঝি গভীর কালো জলের বিশাল একটা দিঘি। আমি আর সোনা কাল সন্ধ্যাবেলা প্ল্যান করে রেখেছি, আজ দুপুরে বনে যাব কুলতি দিয়ে পাখি মারতে। এখন বোধহয় 12টা বাজে। আমি আর সোনা ধানি মাঠে নেমে গেছি। 1/2 মাইলের মতো জায়গা, শুধু ধানের মাঠ, তারপরেই কালো মেঘের মতো বনরেখা। মাঠে নেমে সোনাকে বললাম, তুই একলা এত কাজ করিস কেমন করে? শুনে সোনা হাসে, এত কাজ কই, তোমাদের বাড়িতে যা কাজ তা তো আমি 2 মিনিটেই করতে পারি। আমি অবাক হই না, হাসি। সোনা সব কথা ওই দুষ্টুমি করেই বলে। আরও কিছু দূর গিয়ে আমি বললাম, সোনা তুই এতকাল কোথায় ছিলি বললি না তো? সোনা আবার হাসে, মঙ্গলবার সকালে বলবো, এখনই বল না। না। সোনা আমার আগে আগে হেঁটে যায়, হাত দিয়ে ধান চারা নাড়ে, এটা করে ওটা করে। আমি জানি সোনা এখন কিছুতেই বলবে না। সোনার স্বভাবই এরকম, যা বলবে তাই করবে। সুতরাং আমি আর জোরাজুরি করি না। বনের কাছাকাছি এসে দেখি ছোট্ট জলায় একটা কোষা নাও ডোবানো। 3-4টে আমাদের বয়সী ছেলে নাওটা টানাটানি করছে, তুলবে। নায়ে অনেক মাছ পড়েছে, নাও তুলে সেই মাছ ধরবে। আমরা গিয়ে সামনে দাঁড়াই। ছেলেগুলো অনেকক্ষণ টানাটানি করেও তুলতে পারে না নৌকাটা, ঘেমে যায়। দেখে হঠাৎ করে সোনা বলল, তোমরা সরো, আমি তুলে দিই। একটা ছেলে বলল, আমরা 4 জন মিলে পারছি না, আর তুমি বুঝি একা পারবে? শুনে সোনা রেগে গেল, যদি পারি? অন্য একজন বলল, পারলে নৌকায় যত মাছ পড়েছে সব মাছ তোমাকে দিয়ে দেব। সত্যি? সত্যি। ঠিক আছে, তোমরা তাহলে সরো। সোনার কথা শুনে ছেলেগুলো সরে যায়। সোনা গিয়ে তারপর নৌকাটা ধরে। আমি অবাক হয়ে সোনার কাণ্ডকারখানা দেখছিলাম। অত বড় নৌকাটা সোনা একা টেনে তুলবে কেমন করে? কিন্তু অবাক ব্যাপার, সোনা নৌকাটা ধরে এমন একটা টান দিল, সঙ্গে সঙ্গে নৌকাটা কলার খোলার মতো হিড়হিড় করে ডাঙায় উঠে গেল। দেখে আমি তো হাঁ, ভয় পেয়ে যাই। ছেলেগুলোরও চোখ বড় বড় হয়ে গেছে। একজন বলল, ওরে বাপরে, তুমি তো মহাজোয়ান ভাই। সোনা হাসে, তারপর বলে, না ওটার কিছু খলসে আর পুঁটি মাছ আছে, ও মাছ আমি নেব না, তোমরাই নাও। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো ছোট ভাই। সোনার পিছু পিছু হাঁটতে থাকি আমি। আমার মুখে কোনো কথা সরে না। মা গো, সোনার গায়ে কি জোর! বনের কাছাকাছি এসে সোনা বলল, বাড়িতে এ কথা কাউকে বলো না ছোট ভাই, বললে মঙ্গলবার আমি তোমাকে সেই গল্পটা কিন্তু আর বলবো না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে আমি বড় ভয় পাচ্ছিলাম, কেন তা জানি না।
বনের কাছাকাছি এসে দেখি একদল গরু চড়ছে। আমরা কাছাকাছি যেতেই সোনার দিকে ড্যাব ড্যাব করে তাকাতে থাকলো গরুগুলো। তারপর ল্যাজ খাড়া করে বিকট হাম্বা তুলে যেটা যেদিকে পারে হঠাৎ দৌড় দিল। দেখে সোনা হি হি করে হাসে। আমি অবাক হয়ে বললাম, গরুগুলো অমন করে পালালো কেন? সোনা হেসে বলল, গরুরা আমাকে খুব ভয় পায়। শুনে আমি আরেকবার চমকে উঠি। এই প্রথমবার একটা কথা মনে হয় আমার। শুনেছি বোবা জানোয়াররা নাকি তেনাদের চিনতে পারে। সোনা কি তাহলে? তক্ষুনি সামনের গাছটাই দেখি একজোড়া রাজঘুঘু। ঘুঘুর ঘুঘ শব্দে গলা ফুলিয়ে ডাকছে। আমি গুলতিতে গুলি লাগিয়ে কানের কাজ বরাবর টেনে সাঁ করে ছাড়ি। একটারও গায়ে লাগে না। ঘুঘু দুটো উড়াল দেয়। দেখে সোনা হা হা করে ওঠে। তুমি পারবে না ছোট ভাই, এ আমার কাছে দাও। আমি গুলতিটা আর কতগুলো গুলি সোনার হাতে দিই। দেখি অন্ধকারে বেড়ালের চোখের মতো সোনার চোখ দুটো ধক ধক করে জ্বলছে। দেখে আমার বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে ওঠে। একটা বাবলা গাছের কাছাকাছি এসেছি। দেখি সেখানে চুপটি করে বসে আছে অচেনা একটা পাখি। ভারী সুন্দর দেখতে, কালোর উপর লাল ডোরাকাটা শরীর। দেখেই সাঁ করে গুলতি চালালো সোনা। কি টিপ! ঝপ করে নিচে পড়লো পাখিটা। আমি খুশিতে হাততালি দিয়ে উঠলাম। দৌড়ে গিয়ে পাখিটা তুললাম। সোনাকে বললাম, এই দেখেছিস পাখিটা কি সুন্দর? সোনা বলল, হ্যাঁ, হাতে রাখো, এ পাখির মাংস খুব স্বাদের। সোনার গলাটা বেশ ভারী ভারী শোনায়। তক্ষুনি সামনে কোথায় ঘুঘুর ডাক শোনা যায় আবার। ডাকটা খেয়াল করে সোনা দৌড়ে যায়। আমি ছুটি সোনার পিছু পিছু। একটা হরিতকি গাছের তলায় এসে দাঁড়ালো সোনা। ওপরে তাকালো। ওপরে ডালপালার আড়ালে ঘুঘুর ডাক শুনতে পেলাম, কিন্তু ঘুঘুটা দেখতে পেলাম না। সোনা একটা অবাক করা কাজ করলো তখন। শব্দটা খেয়াল করে গুলতি চালালো। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে ঝপ করে একটা ঘুঘু ডানা ঝাপটাতে ঝাপটাতে পড়ল নিচে, আর একটা উড়ে পালালো আকাশে। আমি উড়ালমুখী পাখিটা খেয়াল করি না। গুলি লাগা ঘুঘুটা দৌড়ে গিয়ে ধরি। সোনা ততক্ষণে আরেকটা অবাক করা কাজ করে ফেলেছে। উড়ো পাখিটার দিকে গুলতি ছুঁড়ে সেটাকেও ফেলে দিয়েছে। দেখে খুশিতে আমি আর বাঁচি না। দিঘিটার কাছে এসে দেখি তার মাঝ মধ্যিখানে কচুরি বনে একটা সাদা বক ধ্যানির মতো বসে আছে। দেখেই গুলতি চালালো সোনা। মুহূর্তে বকটা ঢলে পড়লো জলের ওপর। কিন্তু বকটা এখন আনবো কেমন করে? আমি তো সাঁতারও জানি না। সোনার দিকে তাকাতে সোনা করলো কি, দিঘির পাড়ে দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিল জলের দিকে। সঙ্গে সঙ্গে হাতটা 100 হাতের মতো লম্বা হয়ে অবলীলায় তুলে আনলো বকটা। মুহূর্তের মধ্যেই ঘটল ব্যাপারটা। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি বকটা সোনা আমার হাতে দিয়ে দিয়েছে। আমি সোনাকে কিছু বলার আগেই সোনা বলল, ছোট ভাই, তোমাকে আমি এই খুব সুন্দর একটা গল্প বলবো, কিন্তু তুমি আর কাউকে সেই গল্পটা বলতে পারবে না। সোনা হাসে। ওর চকচকে দাঁতের দিকে তাকিয়ে এইমাত্র যে অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেছে মুহূর্তেই ভুলে যাই আমি। ফেরার পথে আমার ভারী খুশি খুশি লাগে। আমার হাতের 4টে পাখি, এতগুলো পাখি একসঙ্গে আমি কখনো শিকার করিনি। তারপর আমি সোনাকে বললাম, সোনা, গত 6 মাস রোজ আমি তোর কথা ভেবেছি জানিস। রোজ রাতে তোকে স্বপ্নে দেখেছি। সোনা উদাস গলায় বলল, শুধু তোমার জন্যই তো আমি ফিরে এসেছি ছোট ভাই। তুমি আমার কথা ভাবতে, আমাকে স্বপ্ন দেখতে, সব আমি জানি। কেমন করে জানলি? তুমি যে মুহূর্তে আমাকে ভাবতে, আমিও ঠিক সেই মুহূর্তে তোমাকে ভাবতাম। তুমি যখন আমাকে স্বপ্নে দেখতে, আমিও ঠিক তখনই তোমায় স্বপ্নে দেখতাম। শুনে আমি অবাক হয়ে যাই।
ঠান্ডা একটা ভয় আমার শিরা বেয়ে নেমে যায়, টের পাই। তবুও বলি, কেমন করে? সোনা বলল, সে তুমি বুঝবে না। বাড়ি এসে দেখি পাখিগুলো সব মরে গেছে। তবু আমাদের বাড়ির সবাই পাখি দেখে খুব খুশি। আমি ভীষণ উচ্ছ্বাসে বলে বেড়াই, সোনার হাতে দারুণ টিপ। কিন্তু আরেকটা কথা বলতে গিয়েও থেমে যায়। সোনা নিজের হাতখানা 100 হাত লম্বা করতে পারে। এই কথাটা বললে কেউ বিশ্বাস করবে না, তাই চেপে গেলাম। মা বললেন, সোনা, পাখিগুলো ফেলে দিয়ে আয়, মরে গেছে। সোনা বাঁ হাতে পাখিগুলো ঝুলিয়ে আমাদের বাড়ির পেছন দিকটাই ফেলতে চলে যায়। আমি তখনই মাকে বললাম, মা, সোনার গায়ে ভীষণ জোর। তারপর কুষা নাও তোলার ঘটনাটা বলি। শুনে মাও খুব অবাক। কিন্তু সোনা পাখিগুলো কোথায় ফেলে আসে দেখার জন্য ছুটতে বেরোই আমি। সোনা আমাকে দেখতে পায় না। আমি সোনার পেছন পেছন যাই। সোনা আস্তে ধীরে আমাদের বাড়ির পেছন দিকটায় যে ছোট একটা জংলা ডোবা আছে সেদিকে যায়। গিয়ে একটা ঝোপের আড়ালে বসে পড়ে। দূর থেকে আমি অবাক হই। ওখানে বসে পড়ার কি আছে আমি বুঝতে পারি না। সোনা তো পাখিগুলো ছুঁড়ে ফেলেই চলে আসতে পারে। আমি আরেকটু এগোই। একটা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে দেখতে থাকি সোনা ওখানে বসে কি করছে। খানিক পর যা দেখি তা বলার মতো নয়। হলপ করে বললেও কেউ বিশ্বাস করবে না। আমি স্পষ্ট দেখতে পাই পাখিগুলোর পালক ফেলে কচকচ করে কাঁচা মাংস খাচ্ছে সোনা। দেখে আমার যে কীরকম অনুভূতি হয় তা বুঝতে পারি না। পা দুটো যেন গাছপালার মতন শেকড় বাকড় গেড়ে মাটিতে বসে গেছে, নড়াচড়ার ক্ষমতা নেই। কতক্ষণ যে এভাবে কাটে বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন অনেকটা সময় কেটে গেছে। সোনা পাখির মাংস খাওয়া সেরে কখন যে কোন পথ দিয়ে কোথায় চলে গেছে। আমিও ভীষণ ভয় পেয়ে এক দৌড়ে বাড়ি ফিরে আসি। কাউকে কিছু বলি না। সোনা যে কি আমায় পুরোপুরি জানতে হবে। সোনা কি আদৌ মানুষ নাকি? আমি তারপর থেকে প্রায়ই সোনাকে ফলো করতে থাকি। দুদিন ফলো করে বুঝতে পারি, স্পষ্ট দেখিও, রৌদ্রে কিংবা জ্যোৎস্নায় সোনার কোনো ছায়া পড়ে না। দেখে আমি কনফার্ম হয়ে যাই সোনা তবে আসলেই। তবুও কাউকে কিছু বলি না। মঙ্গলবার সোনার গল্পটা আমায় শুনতে হবে। যদিও আমার একটু ভয় করে, কিন্তু চেপে থাকি। অত ভয় পেলে কি চলে? মঙ্গলবার ভোর রাত্রে শীতল একটা স্পর্শে ঘুম ভেঙে যায় আমার। যেন বরফের একটা টুকরো কেউ আমার গালে ছুঁয়েই সরিয়ে নিয়েছে। সেই স্পর্শে লাফিয়ে উঠি আমি। উঠে দেখি সোনা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হকচকিয়ে বলি, কী রে সোনা? সোনা বলল, তোমাকে একটা গল্প বলবো বলেছিলাম না। আমার ততক্ষণে ঘুম কেটে গেছে। সোনাকে সামনে দেখে ভীষণ ভয় করছে। তবুও কথা মনে পড়বার ভঙ্গি করে ঢোক গিলে বললাম, হ্যাঁ হ্যাঁ। সোনা খ্যাক খ্যাক করে হাসলো আবার। সেই গল্পটাই বলতে এলাম গো। সোনার শরীর থেকে মরা পচা গলা মানুষের গায়ের বোটকা গন্ধ বেরুচ্ছিল। সেই গন্ধে বমি আসে আমার, দম বন্ধ হয়ে আসে, মাথা ঘোরে। তবুও ভয়ে সোনাকে কিছু বলি না। সোনা যদি এখন আমাকেই। সোনা আমার বিছানার পাশে বসল। ঘরের ভেতর আলো নেই। সামনের জানলা দিয়ে পাতলা একটু জ্যোৎস্না এসে পড়েছে ঘরের ভেতর। সে আলোয় সোনার চেহারা স্পষ্ট দেখা যায় না। কেবল ওর চোখ দুটো বেড়ালের চোখের মতন ধকধক করে জ্বলে। ঘরের দরজা বন্ধ। সোনা তাহলে এ ঘরে ঢুকলো কেমন করে? যুক্তি দিয়ে ভেবে আমার গলা বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। চেঁচাবো যে শক্তি নেই। পাশের ঘরে বাবা মা, আরেক ঘরে ভাইয়া। ডাকলেই তারা শুনতে পাবেন, কিন্তু ডাকবো কেমন করে? আমার গলা দিয়ে যে আওয়াজই বেরোয় না। আমি ছবির মতন স্থির হয়ে বিছানায় বসে থাকি। সোনা বলল,
6 মাস আগে একদিন দুপুরবেলা আমি একা একা বনে গিয়েছিলাম ঘুরতে। আমরা যে বনে সেদিন পাখি মারতে গেলাম, ওই বনে। ওখানেই একটা বিশাল দিঘি দেখেছো না? ওই দিঘির পাড়েই যাই আমি। তারপর ডুবে মরি। কিন্তু মরে গেলে কি হবে? তোমাকে আমি ভুলতে পারি না, তুমিও ভুলতে পারো না আমাকে। রোজ আমার কথা ভাবো, আমাকে স্বপ্নে দেখো। দুদিন মনে মনে আমার সঙ্গে কথা বলেছো। একদিন তোমার ক্লাসের বন্ধুদের কাছে আমার কথা বলতে বলতে কেঁদেই ফেলেছিলে। আরেকদিন বাজারের সামনে সোনা সোনা বলে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরেছিলে। এসব আমি জেনে যাই। তখন থেকেই ভাবি তোমার সঙ্গে আমার দেখা করা উচিত, দেখা করে সব একবার বলে আসা উচিত। মরে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না। তোমার টানে আমি ফিরে এসেছি। আমি যেদিন দিঘির জলে ডুবে মরি সেদিন মঙ্গলবার ছিল। আজও মঙ্গলবার। আজ আমি আবার মরে যাচ্ছি। তুমি আর কখনো আমার কথা ভেবো না, আমাকে স্বপ্নে দেখো না, মনে মনেও আমাকে ডেকো না। অমন করলে হয়তো আমি আবার তোমার কাছে ফিরে আসবো, বাধ্যই হব ফিরতে। যাই ছোট ভাই, যাই। চোখের পলক ফেলে আমি তারপর দেখি সোনা নেই। ঘরের দরজা আগের মতোই বন্ধ। সোনা বেরিয়ে গেল কি করে? সোনা তাহলে সত্যি সত্যি। মা গো বলে বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে আমি তারপর অজ্ঞান হয়ে যাই। তারপর বহুকাল কেটে গেছে, আমি আর কখনো সোনার কথা ভাবিনি, সোনাকে স্বপ্নে দেখিনি। কে জানে, সোনার কথা ভাবলে, সোনাকে স্বপ্নে দেখলে সোনা যদি আবার সত্যিই ফিরে আসে। এতক্ষণ শুনছিলেন ইমদাদুল হক মিলনের লেখা একটি ছোট গল্প, ভূতের গল্প। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।